বাসায় গিয়ে দেখছো ভিডিও দেখে বুঝো কিছু ভিডিও দেখি কিসের জন্য ভিডিও দেওয়া আমার দায়িত্ব এই কারণে আপলোড দিতে ইচ্ছা করছে আমার এই জন্য কার জন্য দিছি ভিডিও ওই সুইটি ভিডিও কার জন্য দিছি ওই মো ভিডিও কার জন্য দিছি ভিডিও দিয়ে কাজ কি স্যার দেখো বাসায় আপনারা দেখে শিখবো তাই দেখছিলা স্যার আমি ওই দিকে কালকে সময় কম হয়ে গেল তো আপনি জানেন স্যার ওই দিকে সব এই পুরো সপ্তাহে তুমি সময় কম নাই তুমি এত ব্যস্ত কেন স্যার বাইস থেকে তুমি আমার হসপিটালে ছিল দেখতে পারো না এগুলো দেখে কেন হ্যাঁ এগুলো দেখে স্যার অনেক দেখো রিমোট দেখো ভিডিও দেখো তুমি ছবি দেখো না তাহলে এখন এগুলো এই মাত্রই তো দেখতেছিলাম স্যার এটা দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছো স্যার তুমি না ছবি দেখো না এই যে ক্লোজলি দেখতেছি এই চশমা এতগুলো লাগাইছো ছবি দেখো না এখন কি আমাকে এটা বিশ্বাস করতে হবে যে সুমাইয়া ভিডিও দেখে না হ্যাঁ পড়ালেখার ভিডিও দেখলে এই রিমোট এদের দায়িত্ব কে নিবে মেহেদি দিবে হ্যাঁ মেহেদি তোমার কি বলছে তোমার সেক্রেটারি তোমার না বলার মতো বুদ্ধি দেয় না এই অবস্থা ভিডিও থেকে কোয়েশ্চেন হবে তখন বুঝো Factors of production. Know that the central theme of economics discussed is about using limited resources to satisfy unlimited wants. So what are resources? Well, in economics, when we talk about resources, it has to be productive, meaning you can use these resources to produce something. Suppose you want to sell awesome coffee to people. What do you need? Maybe a cafe? So you got to rent some place. That's land, isn't it? You also need water and electricity. Of course, coffee beans. What's these? Raw materials. What else do you need to sell? কিসের ভিডিও দেখতেছি আচ্ছা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বুঝছি তো কিন্তু এখন গল্পটা কিসের চলতেছে কফি তো এক কাপ কফি খাবো তার সাথে এগুলোর কি সম্পর্ক মানে প্রথম কথা হচ্ছে যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত মুখে যাই দিছো সেটা তো এই অবস্থায় নিশ্চয়ই ছিল না এই অবস্থায় তো কনভার্ট করতে হয়েছে তো কনভার্ট হয়েছে কোত্থেকে আমি এক কাপ কফি খাইতেছি কিন্তু সেই কফিটা কফি হইল কিভাবে আমার কাপে যে কফি আছে এটা তো আসল কফি না এটা তো ফাইনাল আউটপুট কনভার্টেড কফি আসল কফিটা কোনটা কফি যে ক্রপটা ছিল যে শস্যটা ছিল আমরা যে চকলেট খাই এই চকলেটটা কি এটা তো ফাইনাল আউটপুট
ফাইনাল আউটপুটটা হচ্ছে এখন তুমি যেই নামেই ডাকো না কেন, এটাকে ক্যাডবেরি নামে ডাকো, এটাকে তুমি যত হাজার হাজার ব্র্যান্ডের যত নামে ডাকো, কিন্তু এইটার মূল প্রোডাক্টটা কি, মানে মূল র মেটেরিয়ালটা কী ছিল? চকোলেটের র মেটেরিয়াল কি? কোকোয়া, কোকোয়া কর্প। সেই কোকোয়া কর্প থেকে শুরু করে এইটা এই পর্যন্ত নিয়ে আসা, তোমার হাত পর্যন্ত নিয়ে আসা, এই যে প্রসেসটা, ওইটা হয়েছে দেখেই তো তুমি এখন পাইতেছো, আমি খাইতেছি। আচ্ছা, তো কফির কথা বলতেছি আমরা যে Coffee? What about coffee maker machines? Cash registers or cash transactions? So these are machines and tools that help us produce our goods. In this case, coffee. These are also what we call capital. Tools, machinery, even factories are considered physical capital. Another তাহলে কফির ক্ষেত্রে ল্যান্ড কোনটাকে বললাম? ল্যান্ড, র মেটেরিয়ালসকে ল্যান্ড বলছি। তো বিপদে পড়ে যেতেছি তোমাদেরকে নিয়ে। factors of production. We know that the central theme of economics is scarcity. It's about using limited resources to satisfy unlimited wants. So what are resources? Well, in economics, when we talk about resources, it has to be productive, meaning you can use these resources to produce something. Suppose you want to sell awesome coffee to people. What do you need? Maybe a cafe? So you got to rent some place. That's land, isn't it? You also need water and electricity, and of course, coffee beans. What's the সো কফি খাওয়ার জন্য হচ্ছে কফি ক্যাফে, যখন কফি চলে আসলো তার আগে এই কফিটা পাওয়ার জন্য কফি বিনস লাগবে, কফি ল্যান্ড লাগবে, সেইটাকে প্রডিউস করার জন্য ওয়াটার লাগবে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমরা ল্যান্ড বা র মেটেরিয়ালস বলতেছি সেটাকে। Yes. এরপরে ক্যাপিটাল কোনটাকে বলতেছি? What else do you need to sell coffee? What about coffee maker machines? কফি মেশিনে ক্লিক করলা, তাতে সাথে সাথে টাকা দিলা, কয়েন দিলা, কফি মেকার মেশিনে কফি বের হয়ে গেল। These are machines and tools that help us produce our goods. In this case, coffee. These are also what we call capital. Tools, machinery, even factories are considered physical capital. Another type of capital is human capital. It refers to knowledge and skills of people that enhance the production capacity. For instance, your knowledge on how to make awesome coffee is a type of human capital. দেখছো কি বলছে? মানে আমরা হিউম্যান রিসোর্সকে হিউম্যান ক্যাপিটাল কেন বলি, হিউম্যান রিসোর্সকে ক্যাপিটাল হিসেবে কেন ট্রিট করা হয়? কারণ কফিটা কিভাবে বানাবা, পৃথিবীর আজকে এই 5 জন্মে 5 রকম কফি বানাবে, 5 জনের টেস্ট একই রকম হবে? তোমরা চা বানাইলে সবাই চা খাইতে সুন্দর হয়? এটা তো প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রেই, কেউ ভাত রাঁধলে খাওয়া যায়, কেউ ভাত রাঁধলে ভাতই মনে হয় না, এটারে অন্য কিছু মনে হয়। সো এই যে প্রত্যেকটা জিনিস, এইটা হচ্ছে কি, তার মানে হচ্ছে যে সে এইটাকে মানে যত্ন নিয়ে কাজটা করছে কিনা, জিনিসটা বুঝছে কিনা, কিভাবে ভালো হয় কিভাবে খারাপ হয় এটা সে জানে কিনা এবং সে ওইটা মানে কিনা। সো এই যে মানুষের চিন্তা ভাবনা, নলেজ, স্কিল, এগুলো সবই হচ্ছে ক্যাপিটাল, যে কফিটাকে কিভাবে আরও বেটার করা যায়, অসাম কফি কিভাবে করা যায়। One question. Is money considered capital? Well, in economics, resources have to be productive. Can money itself help you produce anything? No. Although you can use money to purchase resources like machines or coffee beans, money by itself cannot produce anything. So it's not considered as a type of resource. It is understandable that some of us may find this confusing because we often hear news commentators referring আগের ক্লাসেও বলছিলাম যে ক্যাপিটাল মানে শুধু টাকা না, এতক্ষণ তো টাকার কথা বলিই নি। Yeah, in fact, in our
lives, we often equate money to capital. However, money is not an economic capital. In economic terms, money is not capital because it cannot produce anything, like a machine does. Rather, money is an expression of value. With money, it is easier for us to exchange goods and services. Money serves as lubricant for the economy. Alright, once you make your coffee, you need to sell it, don't you? So you need waiters, you need labor, you need to hire people. With land, capital, and labor, what else do we still lack? Who's going to bring these resources together? Who's going to organize this together and make it a productive enterprise? You. Yes, you. Who are you? Well, তালি দিল কেন? হু করে উঠলো কেন? তোমরা গতকালকে করছো, ওরা এখানে করলো কেন? তোমাদেরকে কপি করে কি? হ্যাঁ, তোমারে কপি করে কি? এই এই পাতলা শুকনা উম্মাদ কার্টুন, এটা কে? তো এরে হু করে উঠলো কেন? কি হয়েছে? এ কি করছে? কোনো পাপ কাজ করছে? আগাম কুকাম করছে? এ কি করছে? এই এ কি করছে? এর নলেজ আসলো কোথেকে? হ্যাঁ হ্যাঁ, কফি সে উদ্যোক্তা, সে উদ্যোক্তা, সে কফি শপটা দিছে। বনানীর কফি শপটা তার আইডিয়া যে বনানীতে একটা কফি শপ দিব। তার টাকাও নাই, তার ক্যাপিটালও নাই, তার কিছুই নেই, কিন্তু আইডিয়াটা তার। সে টাকাও অন্য যার কাছ থেকে নিচ্ছে, ক্যাপিটালও অন্য কারো কাছ থেকে নিচ্ছে, সে জায়গাও অন্য আরেকজনের জায়গা ভাড়া নিচ্ছে, দোকানও আরেকজনের কাছ থেকে ভাড়া নিচ্ছে, লেবারও অন্যদের কাছ থেকে আনছে, সেই লেবারে তার পে করা লাগে, কিন্তু সে কফি শপটা দিচ্ছে। সেই কফি শপে গিয়ে তোমরা কফি খাচ্ছ, এই জন্যে হু হু করে উঠতেছে যে ভাগ্যিস আপনি কফি শপটা দিয়েছিলেন আমার বিল্ডিংয়ের নিচে, আমার বাড়ির পাশে, নাহলে ওকে নিয়ে খেতাম কোথায়? দূরে যেতে হতো। তাহলে এই যে জায়গাটা, এই কারণেই সে এন্টারপ্রেনার। আচ্ছা, আরে the boss, the entrepreneur. Entrepreneurship is also a kind of resource, as the entrepreneur bears risk and brings the other three resources together to make a business work. Without entrepreneurs, no business organization can begin. Okay, I hope your coffee business is successful. Before you forget, there are 4 types of resources, namely land, capital, labor, and entrepreneurship. Thank you. আচ্ছা, এখানে লাস্ট আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে entrepreneur কেন হি ইজ দ্য হেড, হি ইজ দ্য বস, হি ইজ দ্য মাস্টার, অর ওয়াই হি ইজ সো ইম্পর্টেন্ট। এখন তুমি বলতেই পারো যে ল্যান্ড ছাড়া কি সম্ভব? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যান্ড। তারপরে বলতে পারো যে ল্যান্ড হইলেই লাভ কি? লেবার লাগবে। তারপরে বলতে পারো ল্যান্ড আর লেবার হইলেই লাভ কি? আমার তো ক্যাপিটাল লাগবে, আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমার ইনস্ট্রুমেন্ট লাগবে, আমার মেশিনারিজ লাগবে, আমার সব কিছু লাগবে। কিন্তু সব হইলেই বা লাভ কি? এন্টারপ্রেনার তো লাগবে, উদ্যোক্তা তো লাগবে। মানে এই সব কিছুকে নিয়ে কাজটা কিভাবে করা হবে, প্ল্যানটা করবে কে, এটাকে এক্সিকিউট করবে কে? মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে একজন চিন্তা করতেছে যে সে একটা ফ্যাক্টরি দিবে। এই নিজে থেকে একটা ফ্যাক্টরি দেওয়ার মতো চিন্তা করার মানুষ সারা বাংলাদেশে কয়টা আছে সেটা বলা আগে আমাদের। ল্যান্ড ওনার কতজন আছে, লেবার কত লেবার আছে, ক্যাপিটাল রিসোর্স টাকা হইলে বা ইয়া হইলে বহু জায়গায় আছে, কিন্তু এন্টারপ্রেনার কই পাবা তুমি? হোয়ার ইজ এন্টারপ্রেনার? এই মানে 100 কোটি টাকা দিয়ে আমি একটা প্রজেক্ট দাঁড়া করাবো এবং সেটা আমি ব্যাংক থেকে লোন নিব, অন্য কারো কাছ থেকে লোন নিব, এটা তো জাস্ট মুখের কথা না যে আমি বললাম আর লোন নিয়ে ফেললাম। আজকে আমি যদি এরকম হইতো যে না আমি পলিটিক্যাল ফিগার, আমি বিগ ফিশ,
আমি প্রধানমন্ত্রীর ওই লাগি, আমি রাষ্ট্রপতির ওই লাগি, আমি এই নেত্রীর এই লাগি, আমি সালমান এফ রহমান, তাইলে আমার জন্য পৃথিবীর সব কিছু সব নিয়ম একরকম, আমি আরেক রকম। কিন্তু সালমান এফ রহমানও তো সালমান এফ রহমান হইতে সময় লাগছে, ওই বেটা দাড়ি পাইকে বুড়ো হয়ে গেছে ওই বেটা এই পর্যায়ে। তো তার মানে হচ্ছে যে একজন যখন 100 কোটি টাকা প্রজেক্টের একটা প্রজেক্টে হাত দিবে, সে কিন্তু ওই চিন্তা করে হাত দিতে পারবে না যে আমি ব্যাংক থেকে টাকা নিব ফেরত দিব না, না, চুনাপুটিদের সেই সুযোগ নেই, ওরে বিগপুটি হইতে হবে আগে সেই জায়গায় যাইতে হইলে। তো ওই জায়গায় তার মানে হচ্ছে ওই রিস্কটা কে নিতে পারতেছে, ইটস দ্য হায়েস্ট রিস্ক দ্যাট দ্য এন্টারপ্রেনার ইজ টেকিং, হায়েস্ট রিস্ক। মানে এটা এরকম না যে মানে আসে না কিছু ছেলে পেলে বয়স হওয়ার আগে থেকেই মনে হয় যে বিয়েটা করি না কেন, বিয়েটা দেয় না কেন, একটা বউ হইলে কেমন হইতো, ভালো হইতো, হইতো খারাপ কি হইতো, যারে দেখে তারেই বলে, বাবারে বলে, মারে বলে, বলতে না পারলে স্যাররে বলে, এরকম আর কি। কারণ ও বোঝেই নেই এটার সাথে রিস্ক অ্যাসোসিয়েটেড কি আছে, এটার সাথে যে একটা রিস্ক আছে এটা বোঝেই নেই। ও যদি রেসপন্সিবিলিটিটা বুঝতো, লায়াবিলিটিটা বুঝতো, তাইলে ঘটনা হইতো একরকম, যে না, যে আমাকে কার রিস্ক নিতে হচ্ছে, সাদিয়া ইসলাম মৌ, ভাইস প্রেসিডেন্ট। সর্বনাশ, একটা ভাইস প্রেসিডেন্টের রিস্ক নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে তো, সেই অ্যাবিলিটি থাকতে হবে তো, সেই স্কিল সেট থাকতে হবে তো, তার নাই কিচ্ছু। So that's why entrepreneur is something very special. আচ্ছা, 4 factors of production এটা আমরা আগেও দেখছি। টাইপস অফ প্রোডাকশনটা বোধহয় দেখছি কিনা। So, what is production? Factors of production and types of production. Let's start the video. What is production? Production is a process of value addition, which is developed to transform a set of input elements like man, raw material, capital, energy, information into finished products and services in proper quality and quantity. Production can be seen every day. আচ্ছা, এটা বাসায় দেখে ফেলবা, কারণ কিছু জিনিস অলরেডি আমাদের আগে দেওয়া আছে, আর এখানে যেহেতু ফরওয়ার্ড করার অপশন নাই, একটা প্রবলেম। এনিওয়ে, আমরা ইয়াতে যাই, আমরা যেই পার্টটা নিয়ে ডিসকাস করছিলাম, যেটা বাকি ছিল। এই যে এখন আমরা যে ক্লাসরুমে বসে আছি, এই ক্লাসরুমের ক্ষেত্রে এই 4টা ফ্যাক্টরের মানে অ্যাপ্লিকেশন নাই, রিলেভেন্স নাই। মানে এইখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে না নাই? এখানে এই 4টা ফ্যাক্টরের এক্সাম্পল কি? এখানে ল্যান্ড কোনটা? জায়গাটা, হ্যাঁ। লেবার, লেবার, ইভেন আমিও এই লেবারের অন্তর্ভুক্ত, কারণ আমি এখন না আসলে এই ক্লাস হবে কীভাবে? যারা হেল্প করলো, ইয়া করলো, এভরিথিং, আইটি থেকে শুরু করে এভরিথিং। আচ্ছা, গেল ক্যাপিটাল, মানে প্রথম ক্যাপিটাল হচ্ছে এই পুরো বিল্ডিংটা রেডি ছিল, কিন্তু যতটুক রেডি ছিল ততটুক আমার পছন্দ হয় নাই, আমি আবার ভাঙছি। ভাঙ্গেও এই ওয়াল না হয় আমি করছি, একটা ওয়াল তো ছিল, এই দেয়ালটা তো ছিল, এই দরজাটা তো আগেরই আছে, এই জানলা এবং এই গ্রিল, এই সব কিছু তো লাগানোই ছিল। তার মানে এই ল্যান্ডের উপরে এই যে টোটাল বিল্ডিংটা, এটা তো একটা বিশাল ক্যাপিটাল, বিশাল ইনফ্রাস্ট্রাকচার, বিশাল রিসোর্স। এটা সব কিছু তো আমাকে নতুন করে করতে হয়নি, সেটা আমি নতুন করে করছি। এখন তারপরে আমি যা ইনভেস্টমেন্ট করছি, ইয়া করছি, সেটা দিয়ে এখন এই বাকি সব কিছু যা আছে এই রুমের মধ্যে যা দেখতে পারতেছি, এভরিথিং ইজ কি? ক্যাপিটাল। আচ্ছা, আমার ইয়া কি বললাম তো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল গেল। এন্টারপ্রেনার কে? এন্টারপ্রেনার কে? ফয়সাল স্যার। হ্যাঁ,
এইসব বলতে গেলে স্যার আপনি ডিপার্টমেন্টের ভার্সিটি আলাদা। আমি তো জিজ্ঞেস করতেছি, আমি যদি জাস্ট এই একটা ছোট্ট রুমের কথা চিন্তা করি, এই রুমের কথা চিন্তা করি, এই রুমের জন্যই তো তখন বললাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এই রুমের জন্য এন্টারপ্রেনারকে ভার্সিটির নাম ওনার কে? ভার্সিটির ওনার বিসি স্যার। এই তুমি এত বছরে এই শিখছো? রাইট। আমি তো নিজের পরিচয় আগেই দিলাম, আমি হচ্ছি লেবার, কামলা খাটি, দিনে আসি রাতে যাই। আর তোমরা দুপুরে এসে বিকেলে চলে যাও। তোমরা হচ্ছে অতিথি পাখি, কফি মেকার, কফি ইটার, কফি ড্রিঙ্কার। কফি ছাড়া চলেই না, অনুষ্ঠান শুরু হয়ে গেলেও কফি আনতে যাওয়া লাগে। আচ্ছা, তাহলে এই যে যারা বেসিক্যালি মূল আইডিয়া জেনারেটর, ইনভেস্টর, প্ল্যানার, তারা হচ্ছে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড, যারা মূলত উদ্যোক্তা। এবং ট্রাস্টি বোর্ডেরও বেসিক্যালি সবাই থাকে না, মূলত একজন দুইজনই থাকে, বা ওইভাবে মূল উদ্যোক্তা হয়। ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্ষেত্রে সবুজ সাহেব, বিয়ার ক্ষেত্রে এরকম প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে এরকম মার্ক করা আছে। এনিওয়ে, হ্যাঁ, এটা আমরা ডিসকাস করছিলাম, ভ্যালু অ্যাডেড প্রসেস, কীভাবে ভ্যালু এডিশন হয় এবং কীভাবে কি অ্যাক্টিভিটি অ্যানালাইসিস, কখন ভ্যালু অ্যাডেড হয়, কখন নন ভ্যালু অ্যাডেড হয়, এবং একটা ফ্লো অফ অর্গানাইজেশন, সেটা নিয়ে কথা বলছি। ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস নিয়ে কথা বলছি, উদাহরণসহ দেখাইছিলাম। আচ্ছা নিরু, আসো, খেলা শুরু। আসো আসো, এখানে ধরো। তুমি একজন ইফিশিয়েন্ট ছেলে আর একজন ইফেক্টিভ মেয়ে, দুজনকে বেছে নাও। একটা ইফিশিয়েন্ট ছেলে বেছে নিবা, একটা ইফেক্টিভ মেয়েকে বেছে নিবা। তুনান্ডা, তুমি দাদা ডাকো। হ্যাঁ, আসো আসো, তোমাকে ডেকেছে, তোমার ডাক পড়েছে। আচ্ছা আসো। আচ্ছা, এখন ও কি চিন্তা করে ডাকছে এটা তো আর তুমি জানো না, তাই না? ওর মনে কি আছে এটা তো তুমি জানো না, কিন্তু ও তোমাকে একটা ইফিশিয়েন্ট ছেলে মনে করে। তুমি নিজে ব্যাখ্যা করো যে তুমি আজ পর্যন্ত ওর কাছে কি ইফিসিয়েন্সির প্রমাণ দিয়েছো, বলো। চুপ না। আচ্ছা ঠিক আছে, সেটাই বলবা, সমস্যা কি? তোমার কাছে তো কারণ আছে। এখন ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস সলা পরামর্শ করছে যে কি বলা যায়। ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেসের কি কথা বলতে হবে? আচ্ছা বলো, এফিশিয়েন্ট। ও বলছে এটা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট হেড ছিল, তো সে তো অনেক ইভেন্টের কাজ আমি করছি এবং সে আমার কাজে অংশীদার ছিল। আমি নিজেও ওরে দিয়ে অনেক কাজ করেছি এবং সেটা হচ্ছে ফুটাই বলছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার সাথে কাজ করতে পেরেও গর্বিত। তুমি নিজে থেকে তো বলতে হবে, তোমার একটা ধারণা, একটা কনফিডেন্স, একটা ধারণা তো থাকতে হবে। তাহলে এই কারণে তুমি এফিশিয়েন্ট। আর কোনো কারণ? হ্যাঁ, আর কোনো কারণ? আচ্ছা, আর ওর পার্সোনাল ব্যাপার ছাড়া ওভারঅল কোনো ব্যাপারে, যে ওভারঅল যদি তোমাকে একটা এফিশিয়েন্ট পুরুষ বলতে হয়, মানে তুমি তো এখন বালক নাই তো বোধহয়। হ্যাঁ বলো, মানে কেন তোমাকে একজন এফিশিয়েন্ট লোক, এফিশিয়েন্ট মানুষ মনে করবে? কারণ হচ্ছে আমি দায়িত্ব নিতে পছন্দ করি, দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করি। এটা হচ্ছে আমার কোনো কেউ একজন দায়িত্ব দেখবা না দেখ, আমি যদি সেই রুমে উপস্থিত থাকি তাহলে সেই কাজটাকে নিজের মতো করে বুঝাই দিতে পছন্দ করি।
আচ্ছা, গুড। কথা শুনতে খুব ভালো লেগেছে। এখন তুমি বলো যে ইফিশিয়েন্ট ওকে কেন বলেছো? এই শোনা যায় না কথা। স্যার আমার বলা দরকার। আরে আরেকটু আসতে বললেও তো সবাই শুনতে পারে। স্যার যে দায়িত্ববান বা একটা কাজ অনেক ইফোর্ট দিয়ে করে মনোযোগী বা এই জন্য এটাই তো efficiency, এই জন্যই এটাই বুঝলেন? ইফিশিয়েন্সি? স্যার আমি তো জানি যে কি স্যার আমার বলা দরকার। স্যার এই তো বললাম যে স্যার একটা ইস্যুর উপর ইফোর্ট দেয় যেটা হলো গিয়ে সরি স্যার। হ্যাঁ। স্যার আপনি জানেন আমি জানি স্যার আমি ক্লাস বলছি স্যার। তো আজকে বলো। স্যার ঝামেলা হচ্ছে এই কথা বুঝে ঝামেলা হচ্ছে। ও, তাহলে আরেকজনকে ডাকো যে তোমার কথা গুছিয়ে বলে দিবে। বলে দাও না, এই যে তুমি ওকে কেন ইফিশিয়েন্ট মনে করো, ইফিশিয়েন্সি বলতে কি বুঝো? স্যার কি বুঝি এই যে স্যার স্যার যে সমাজে রেসপন্সিবিলিটি আচ্ছা তুমি গুছিয়ে নাও। এই তোমাকে কেন ডাকছে? পিছনে ফোন আসছে আমাকে কেন হ্যাঁ, এই যে বাকি এতগুলা মেয়ে থাকতে তোমাকে কেন বেছে নিল? ইফেক্টিভ কেন তোমাকে মনে তোমার কেন ইফেক্টিভ? কেন তুমি ওর জন্য ইফেক্টিভ কি কাজ করেছো আজ পর্যন্ত? ওর জন্য স্যার আমি আমার আচ্ছা বাদ দাও, আগে বলতে দাও। ওর জন্য হ্যাঁ, ওর জন্য আজ পর্যন্ত তোমার জীবনের কন্ট্রিবিউশন কি? ওর জন্য তেমন কোনো জীবনে কিচ্ছু করো নাই তুমি ওর জন্য। তেমন কোনো তুমি তো খুবই খারাপ মানুষ। আচ্ছা তারপরে আসো, আর এমনি ওভারঅল ওভারঅল ডিপার্টমেন্টের কোনো কাজ দিলে সেটা আমি ইফেক্টিভলি করার চেষ্টা করি মানে যেটাতে হচ্ছে হ্যাঁ। ফাইনাল আউটপুটটা আসে। তো আউটপুট তো ওর ক্ষেত্রেও আসে, তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্য কি? চেষ্টা করে হুম, করতেছে আচ্ছা। যেমন আমি যদি বলি যে আমাদের কালকে যেখানে একটা অ্যাওয়ার্ড দিয়েছি হয়েছে হুম। সেখানে সবাই অ্যাওয়ার্ড পায় হুম সবাই পড়ার চেষ্টা করতেছে হুম এটা সেটা মানে কেউ হচ্ছে কম করে কেউ বেশি করে যে হুম। করতেছে সে তার এটাই বেশি হুম। চেষ্টা করতেছে হুম বাট আমি পড়ে আমি মানে ভালো রেজাল্ট করছি এটা আমার ইফেক্ট হুম তাই আমি অ্যাওয়ার্ড পাচ্ছি হুম এটাই বিষয়টা কি তা? তোমার আর কোনো ধারণা? অডিয়েন্স অপিনিয়ন আসলে ব্যাখ্যাটা যে আসছে আসলে কি তা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো এটা তো অর্থ হইল আমি কখন একে ইফিশিয়েন্ট বলবো ইফেক্টিভ বলতে পারবো না, আর কখন একে ইফেক্টিভ বললেও ইফিশিয়েন্ট বলতে পারবো না, আবার কখন ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ দুইটাই হবে কখন? তার ভিতরে ওই জিনিস সম্পর্কে দক্ষতাও আছে মানে তার পুরোপুরি আরে বইসে বলো তুমি। ওরা যেটা বলতেছে গতকালকের ইভেন্ট নিয়ে সেটা দিয়েই বুঝাও। হ্যাঁ গতকালকের ইভেন্টে যদি পুরোপুরি অর্গানাইজ মানে না বুঝছি, তোমার জন্য বলাটা একটু কঠিনই। হ্যাঁ বলো, আমরা যদি অ্যাপারেল সেকশন কিন্তু তুমি একটু পরে বলো, ওদেরকে একটু বলতে দাও না। এই তোমরা কারা বলো না, ও ইফিশিয়েন্ট কেন না, আর ওর ইফিশিয়েন্ট হইতে গেলে কি করা লাগবে? স্যার এটা বলি না যে না স্যার ও। ইফেক্টিভ ওটা হলো কি ওর জন্য ইফেক্টিভটা বেশি প্রযোজ্য আর ওর জন্য ইফিশিয়েন্সিটা বেশি প্রযোজ্য। আচ্ছা কিন্তু সেটার কারণটা তো বলতে পারলা না। স্যার কারণটা হলো ভাইয়া একটা কাজ অনেক ভালোভাবে ইফোর্ট দেয় বা একটা কাজ অনেক ভালোভাবে করার ট্রাই করে বা তাহলে ভালোভাবে ইফোর্ট দিলে সেটা ইফিশিয়েন্সি। অবশ্যই ফিডব্যাক আসে কিন্তু আপনি বলছেন যে একজনকে ইফিশিয়েন্সির জন্য True. ডাকতে আরেকজনকে ইফেক্টিভের হ্যাঁ। জন্য ডাকতে। তো আমি ভাইয়াকে মনে হচ্ছে যে উনি যে চেষ্টাটা করে যে হ্যাঁ। ওইটা একটু ভালোভাবে বেশি ধরো। আর কাজের যে আউটপুটটা ওইটা বেশি দেখা যায় কারণ ডেকোরেশনের ক্ষেত্রে ওই জিনিসটা আমাদের চোখের সামনে চলে আসে। ও কাঞ্চিরটা হচ্ছে ডেকোরেশন। স্যার আমি ওইটার ডিপার্টমেন্টের এইসব চিন্তা করে ওকে ডাকছি আর ভাইয়াকে ওই হিসেবেই ডাকছি যে একটা ইভেন্ট যখন নামাতে হয় কিছু করতে হয় তো ওইখানে ভাইয়া ওকে কাজ বুঝায় দেয়। তাহলে এমনি দুইজনের ক্ষেত্রে মূলত তাহলে কোনো পার্থক্য নেই।
আছে? হ্যাঁ। সেই পার্থক্যটা শুধু বলো। মানে হচ্ছে আমি বলি, সে একটা জিনিস করতেছে, করার চেষ্টা করতেছে, হ্যাঁ। সেই জিনিসটা কতটা ইউজফুল সেটা হচ্ছে আমি ইফেক্টিভ। আচ্ছা, মানে তুমি হচ্ছে ইউজফুলনেস আর ও হচ্ছে প্রচেষ্টা, এইটুক ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা বিভাগের যদি দৃষ্টিভঙ্গিটা দেখি, হ্যাঁ। তাহলে বিষয়টা হলো যে যদি কালকে ইভেন্টটা দেখি, হুম। কালকে যদি না থাকি ইভেন্টে, হুম। তাহলে আমাদের মেজর একটা মানে আমরা যে উপকারটা পাইতেছি, হুম। সেই উপকারটা আমরা পাবো না। কারণ মেজর যে কাজগুলো আছে, হোক আপনার ডেকোরেশন থেকে নিয়ে পুরো রুমটা সাজানো, যেটা আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট আর কি, সেটা কালকে থাকে। আর যদি ওটা দেখি, ও চেষ্টা করে যে সবাইকে একসাথে নিয়ে আসার, কমিউনিকেশন করানো, সবার দিয়ে কাজ করানো, বাট যদি নাও থাকে তবুও আমরা নিজেদের মধ্যে এটা করতে পারবো। হুম। সেটাই স্যার ঘুরে ফিরে আউট না না না, এই জন্যই তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি, মানে জিনিসটার মধ্যে আমি তো পার্থক্য পাচ্ছি না। স্যার আমি দিতে বলো। বলো। স্যার আমি যদি একটা ইন্ডাস্ট্রিতে চিন্তা করি, একটা সুইং লাইনের কথা চিন্তা করি। আরে আগে তোমার কথা বলো। স্যার ওইটা আমি তো এটা বলছি, এখন আমার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বলো। একটা সুইং লাইনের কথা যদি চিন্তা করি, হুম। একজন ওয়ার্কারে 1 ঘন্টায় 10টা সাইট সিন করতে পারে। হুম হুম কিন্তু 10টা করতে পারে যদি 1 ঘন্টায় 50টা। হুম কিন্তু সেটা স্যার এফিসিয়েন্সি, সে 50টা করতে পারে। এখান থেকে যদি 30টা যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে সেটা ইফেক্টিভ না, এফিসিয়েন্সির মধ্যে না। হুম তো ইফেক্টিভ আর এফিসিয়েন্সির মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। এখন যদি যে হচ্ছে 50টাই কমপ্লিট করলো, তখন তাকে ইফেক্টিভ এবং এফিসিয়েন্সি দুইটাই বলা যায়। এবার তুমি কাঞ্চির ক্ষেত্রে বলো। কাঞ্চি কি এফিশিয়েন্ট গার্ল নাকি ইফেক্টিভ গার্ল, আর নাকি দুইটা হইলে কেন, আর একটা না হইলে কেন, সেটা বলো। কাজের ক্ষেত্রে যদি বলি, তাহলে ওই এফিসিয়েন্সি আর ইফেক্টিভ দুইটাই ওর মাঝে আছে। কেন? কারণ হচ্ছে ওকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, সে ম্যাডামের যেমন হচ্ছে গতকালকের জীবনটা হলো, এটা আমাকে পর্যন্ত ম্যাডাম জানায় না। আমি নিজে ওটা আমি ওর সাথে ছিলাম। কিন্তু এই কমিটি আসার আগ পর্যন্ত আমি ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলাম। তো আমাকে ম্যাডামে জানানোর অবশ্য প্রয়োজন ছিল, কিন্তু কাজে এতটুকু ভালো কাজ করা যে আমাকে জানানোর প্রয়োজন মনে করে নাই। তো সেই এফিসিয়েন্সি এবং ইফেক্টিভ দুটো একসাথে কাজ করে। আচ্ছা আচ্ছা। স্যার সহজ হিসাবে একজন কাজ করতেছে আর একজন মানে আউটপুট মানে মান সম্মান বলেন বা অর্জনের দিক থেকে আরেকজন অর্জন করে নিয়ে যাচ্ছে, যে অর্জন করতেছে সে হয়তো বেশি আচ্ছা, তুমি এইটার সাথে একদম এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকো, গ্লুয়ের মতো বোর্ডের সাথে। হ্যাঁ আচ্ছা, নর্মাল। কি হয়েছে? কে? স্যার আমাদের কাজ করতে এটা তো মনে করেন এফিসিয়েন্সি করতে পারি আমরা। দেখা যাচ্ছে কি আমাদের জায়গায় প্রথমটা দুইটা দেওয়া হয়েছে, একটা হলো রেজাল্টের উপর, একটা দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্সের উপর। হ্যাঁ হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ছিল ওর ভালো, রেজাল্ট ভালো করে, হ্যাঁ, তাহলে ওইটাকে আমি এফিসিয়েন্সি ধরতে পারি। কিন্তু একটা যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ভালো, রেজাল্ট ভালো, তাকে ইফেক্টিভ। সেটা ম্যারেজ। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটা ছেলের রেজাল্ট ভালো, এটা তার কি ইফিসিয়েন্সি না ইফেক্টিভনেস? এটা তার ইফিসিয়েন্সি। তাহলে ইফেক্টিভনেস কোনটা? একটা ছেলের জিপিএ ভালো, সিজিপিএ ভালো, 4 আউট অফ 4, এই ছেলেটার এইটাকে যদি আমি ইফিসিয়েন্সি বলি, তাহলে ইফেক্টিভনেস কোনটা? হ্যাঁ, ইয়েস। এটা বুঝেও তুমি কিচ্ছু পাও নাই না? কাঁদো কাঁদো মা কাঁদো, এই জাতির কাদা ছাড়া কি আছে মহিলাদেরকে নিয়ে? তার মানে হচ্ছে যে
অ্যাটেন্ডেন্স 100% আছে, ইফিসিয়েন্সি। পরীক্ষায় 100% আনসার করতে পারছে, ইফিসিয়েন্সি। তুমি মানে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট অবস্থায় আসো ততক্ষণ পর্যন্ত তো আসলে তুমি মেজার করতে পারতেছো না যে ইফেক্টিভনেস আছে কি নাই। কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি মেজার করতে হয় তখন তুমি কি দিয়ে মেজার করবা? তখন তুমি মেজার করবা এইটা দিয়ে যে ক্লাসে যখনই স্যার কিছু জিজ্ঞেস করতেছে এই ছেলেটা বলতে পারতেছে কিনা, এই ছেলেটাকে স্যার ছোটো মরিচ ঝালমরিচ হিসেবে কনসিডার করতে পারতেছে কিনা, সে সঠিক উত্তর দিতে পারতেছে কিনা, সাথে সাথে একটা নগদে গিফট পাইতেছে কিনা। এইটা হচ্ছে তার ইফেক্টিভনেস। ক্লাসে 100% আছে, কোনো কোয়েশ্চেনের আনসার বলতে পারে না, তাহলে এটা ইফেক্টিভনেস বলা যাবে? ইফিসিয়েন্সি আছে, ইফেক্টিভনেস নাই। আবার আসো পরীক্ষার হলে তুমি 100% পুরো 40-এ 40 আনসার করলা। এই পরীক্ষা তো আর তোমার ইন্টারভিউ বোর্ডের পরীক্ষা না। চাইলে যখনই তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করলা কিন্তু সেই 40-এ 40 দিয়েও 00 পাইলা, তাহলে তোমার ইফিসিয়েন্সি 100% আর ইফেক্টিভনেস 0%। পরীক্ষা দিয়ে যদি 40-এ 20 পাও, তোমার ইফিসিয়েন্সি কত পার্সেন্ট? ইফিসিয়েন্সি কত পার্সেন্ট? 40 দিয়ে যদি 20 পাও 50%। আর এই ছেলেটা যখনই বের হয়ে যাবে তখনই তার ইফেক্টিভনেসের কাউন্টডাউন শুরু হবে যে হ্যাঁ বের হয়েছে 4 আউট অফ 4 পায়ে, এই 4 আউট অফ 4 পায়ে যেখানেই ইন্টারভিউ দেয় সেখানেই রিজেক্ট। সবাই ডাকে মনে করে ভালো ছেলে, কিন্তু গিয়ে দেখে যে আসলে গবেট টু দি পাওয়ার গবেট। সবাই দেখে যে বিরাট সিভি, স্কলার্স ফ্যাশন ক্লাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করছে, ক্লাব চালাইছে, জেনারেল সেক্রেটারি ছিল, প্রেসিডেন্ট ছিল, এই ছিল সেই ছিল, টেক্সটাইল অলিম্পিয়াড আয়োজন করছে, পুরো অলিম্পিয়াডের একমাত্র দায়িত্বে সেই প্রধান আয়োজক ছিল, সব কিছু করে ফেলেছে, একটা বিল্ডিং কাঁপিয়ে ফেলেছে। কিন্তু এখন তুমি ভাইবা বোর্ডে আমার একটা কোয়েশ্চেনের আনসার দিতে পারো না, এখন বলতে পারো না যে একটা বিল্ডিং কাঁপায় কীভাবে। তাহলে কেমন হলো ব্যাপারটা? এই হচ্ছে মূল বিষয়টা, যে প্রত্যেকটা স্টেজের জন্য এইভাবে আলাদাভাবে কাউন্ট করা যায়। তাহলে এক্স্যাক্ট ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা যখনই ইফিসিয়েন্সির কথা বলতেছি, সেটা বেসিক্যালি বলতেছি হচ্ছে এটা। দেখা যায়? বোঝা যাচ্ছে? নিরু বুঝায় দাও। তুমি এখানে বসে বুঝো না, আর ওরা ওখানে থেকে বুঝে ফেলেছে। হ্যাঁ, সো আউটপুট কতটুকু পাইলাম, কত পার্সেন্ট পাইলাম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখন সবসময় তো ব্যাপারটা ইনপুট আউটপুটের সাথে সম্পর্কিত না, যে 10 টাকা দিলাম 5 টাকা লাভ, 10 টাকা খরচ হইলো 2 টাকা রিটার্ন আসলো, 10টা জিনিস দিচ্ছি 2টা জিনিস বাড়তি পাইছি। সবসময় তো এরকম না, অনেক ক্ষেত্রেই এরকম, তোমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এরকম যে আশা করছিলাম মেয়েটা একটা হইলেও গিফট পাবে, কিন্তু একটা হইলেও পায় নাই। আশাটা হচ্ছে ইনপুট। তোমার এক্সপেকটেশনটা কি ছিল? তুমি নিরুর উপরে কি এক্সপেকটেশন রেখে তাকে ক্লাবের কোন পদে অধিষ্ঠিত করছিলা, এবং পড়ার পর থেকে আউটপুট কি পাইলা। মানে যাকে যেটাই দেওয়া হয়েছে এটা তো একটা এক্সপেকটেশন থেকে দেওয়া হয়েছে, এইটার আউটকাম দিয়েই তো মেজার হবে যে এর এফিসিয়েন্সি কত পার্সেন্ট। আচ্ছা, এখন দেখা গেল যে হ্যাঁ এইটা দিয়ে আমি বুঝলাম যে আমার এক্সপেকটেশন ছিল এত পার্সেন্ট, পাইলাম এত পার্সেন্ট, এক্সপেকটেশন ছিল এতটুকু, পাইছি এতটুকু, এক্সপেকটেশন ছিল এরকম, পাইছি এরকম। ঠিক আছে, তারপরেও একটা ব্যাপার থাকে যে আচ্ছা ঠিক আছে 10টা প্রোগ্রাম করছি, 10টা প্রোগ্রামে তার
ইফোর্ট ছিল মনে করো 50% কইরা, বাকি 3টা প্রোগ্রামে তার ইফোর্ট ছিল 80% কইরা, 2টা প্রোগ্রামে তার ইফোর্ট ছিল 100% কইরা। এটা হচ্ছে ইফোর্ট, সেই জায়গা থেকে আচ্ছা ইফিসিয়েন্সি। বাকিটা তো হচ্ছে ইফেক্টিভনেস। দেখা গেল যে যেইটাতে ইফোর্ট কম দিছে সেটা বেশি ইফেক্টিভ হয়েছে এই কারণে, কারণ ওই জায়গায় ইফোর্ট ও কম দিল, বাকি যে টিম ছিল সেই টিমদের মানে অ্যাক্টিভিটি আরও ভালো হওয়ার কারণে, টিম ওয়ার্ক ভালো হওয়ার কারণে, বা বাকিরাও খুব অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করার কারণে তার নিজের বেশি ইফোর্ট দেওয়া লাগে নাই, সে হেড হিসেবে শুধু দেখে গেছে আর বাকিরা জমকালো কাজ করে গেছে, ইফেক্টিভ। কিন্তু আরেকবার যখন সে চিন্তা করেছে যে আজকে আমি দেখায় দিব আমি কেমন পারি, যেহেতু আমি দেখাতে চেয়েছি বাকি কাউরে দেখাতে দেইনি, আমারটা আসলে দেখাতে কিছুই পারিনি, ঘটনা কি দাঁড়াইলো? ইফিসিয়েন্সি দিছে 100% কিন্তু ইফেক্টিভনেস নাই। আর কত বুঝাইতে হবে এফিসিয়েন্সি ইফেক্টিভনেস? আর কারে দিয়ে বুঝাইতে হবে? তুমি কি এখনো কিছু বুঝছো না? স্যার আমি আগের ক্লাসেই বুঝছি। হ্যাঁ এই জন্য। কিন্তু স্যার আপনি আমার একটু উদাহরণটা আছে যে আমি তো কথা গুছিয়ে বলতে পারতেছি না, উদাহরণটা কিভাবে? হ্যাঁ তুমি এত বয়সেও কথা গুছিয়ে বলতে পারছো না তো? কিন্তু দৃষ্টান্ত বুঝানো অনেক কঠিন হয়ে যায়। তোমাকে কোন কোর্স করালে তুমি গুছিয়ে কথা বলতে পারবে বলো দেখি? না স্যার এখন আর কোন স্মার্ট ভাবে কথা গুছিয়ে আর কোন কোর্স বাকি তোমার করা যেই কোর্স করলে কথা গুছিয়ে বলা যাবে? উদাহরণ স্যার দিয়েছিল অনেক কম। সহজ সহজ উদাহরণ দিয়ে বোঝানো উচিত। স্যার আপনি কোন উদাহরণ চান সেই কোর্স করতে হবে আমার কাছে, এক্সাক্ট কোন উদাহরণ চান আপনি? রিয়েল উদাহরণ স্যাম্পল নিয়ে আসলাম, তারপরেও বলে কোর্স করতে হবে। যাও দৌড়াও দৌড়াও দৌড়াও। এবং এখানে লেখাগুলো দেখো যে efficiency refers to how well you do something, whereas effectiveness refers to how useful it is, what is the outcome, what is the usefulness, কার্যকর কতটুকু হইল শেষ পর্যন্ত। If a company is not doing well and they decide to turn their workforce on a new technology, the training goes very well. They train all the employees in a very short time and test how they have absorbed the training. But overall productivity does not improve. In this case, the company's strategy was efficient but not effective. তারা চাইছে সবাই ট্রেন আপ করতে, ট্রেন আপ করলো, কিন্তু ট্রেন আপ করার পরেও দেখা গেলো যে প্রোডাক্টিভিটি বাড়ে নাই, তাহলে লাভ হইল কি? মানে গতকালকের ইভেন্টটার কথা যদি চিন্তা করো, গতকালকের ইভেন্টের এফিসিয়েন্সি কি আর ইফেক্টিভনেস কি এবার বলো দেখি, কে বলতে পারো? গতকালকের ইভেন্টটাকে আমি কখন বলতে পারবো এফিশিয়েন্ট আর কখন বলতে পারবো ইফেক্টিভ? স্যার যদি গিফট সেরিমনিটা খেয়াল করি, আমরা যখন দেখলাম যে সবাই গিফট পাইছে বিষয়টা, আমাদের ভিতরে কি আসছে? ডিসিপ্লিনে আসছে যে আমরা আরো ভালো মতো ক্লাস করব, আরো ভালো রেজাল্ট করব, নেক্সট টাইম যেটা আমরা গিফট পাবো। হ্যাঁ, এখন যদি পরের সেমিস্টারে এইটা বজায় রেখে আমরা পাই, তাহলে হলো আপনার ইফেক্টিভনেস আসবে। তাহলে ইফেক্টিভনেস আসবে, তাহলে এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি হলো আপনার যে কত স্মুথ হবে আপনার অনুষ্ঠানটা ক্যারি করা। বলো বলো বলো। রেগুলার ক্লাস করে বলো। ট্রু, এই জীবনের প্রথম একটা খানদানি আনসার দিয়েছো। গতকালকের প্রোগ্রামটা আমরা প্রোগ্রাম ঘিরে বা প্রোগ্রামটাতে আমরা যতটুকু পার্টিসিপেন্ট চাইছিলাম, মানে সেই অনুযায়ী তো আয়োজন শেষ পর্যন্ত তো দাঁড়ায় থাকছে, আমরা জায়গা দিতে পারিনি, সবচেয়ে বড় রুম ফিল আপ হয়ে গেছে সবাই দেখ। সো প্রোগ্রামের যারা অ্যাওয়ার্ডি তাদের পার্টিসিপেশন, বাইরের পার্টিসিপেশন, সবার পার্টিসিপেশন, সেই হিসেবে ভাগ্যিস অন্য কাউরে দাওয়াত দেয়নি, মানে অন্য ফ্যাকাল্টি বা কোনো কিছু দাওয়াত দেয়নি, এমনি সরে। তাহলে এই যে যেটা সেটা ছিল এফিসিয়েন্সি। হ্যাঁ, সবার অ্যাক্টিভ স্পন্টেনাস পারফরমেন্স ছিল, প্রোগ্রামটা ভালো ছিল, আচ্ছা অতটুকু পর্যন্ত হচ্ছে এফিসিয়েন্সি। কিন্তু গতকালকের প্রোগ্রাম দিয়ে তো ইফেক্টিভনেস বোঝার কোনো উপায় নেই। ইফেক্টিভ বোঝা যাইতেছে হচ্ছে আজকের ক্লাসে। ইফেক্টিভ বোঝার উপায় ছিল আজকে যখন ক্লাসে আমি ঢুকছি তখন কয়জনকে পাইছি। ইফেক্টিভ বোঝার উপায় হচ্ছে যে আজকে 10টার সময় কয়জন ছিল ক্লাসে। কথা বুঝাতে পেরেছি? তার মানে এই যে নিরু বোল্ড আনসার, এত সুন্দর আনসার দিয়েছে, নিরু কি আজকে সকাল 10টা থেকে ক্লাসে ছিল কি না? যদি থাকে তাহলে বুঝতে হবে যে নিরুর কথার সাথে কাজের বা বুঝের সাথে অনুভূতির উপলব্ধির মিল আছে। আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেসের মাইনকা চিপায় নিরু আটকে গেছে।
এটা তো বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, এই চার্টটার সামারিটা কেউ একজন বলবো আমাকে, এই পুরো চার্টটা থেকে আসলে আমরা কি বুঝাতে চাইছি? ইভেন গতকালকে যে নর্মাল কলম বল পেন দেখছো, সেই বল পেনও কিন্তু নর্মাল বল পেন না, প্রত্যেকটা ইউনিভার্সিটি ও ডিপার্টমেন্টের ইউভি প্রিন্টেড বল পেন, এবং ওইটা শুধুমাত্র প্রোগ্রামে যারা ছিল তারাই পেয়েছে, আর কেউ পায় নাই। এটা যেমন সত্য, আর কেউ পাবে না এটাও মিথ্যা। তার মানে নেক্সট ক্লাস থেকে আমি যখনই কোনো প্রশ্ন করব এবং যারা কড়া জবাব দিতে পারবে তাদের জন্য সেই গিফট বরাদ্দ থাকবে। আজকে তুমি কিছু দিয়েছো জবাব? এই যে একটু দিলাম, ঠিক আছে, আজকেই তুমি নিয়ে যাও, আজকেই তোমার জন্য নগদ গিফট। মেয়েটা কিচ্ছু পায়নি, আজকেই আমি ওকে দিয়ে দিব। তুমি খেল আবি বাকি হ্যাঁ, তুমি মাত্র কমিটিতে ঢুকেছো। এই বলো, এইটা বলতে পারলে দিব। দেখি এটা ব্যাখ্যা করো। সেটাই তো জানতে চাচ্ছি, এটা কি? বলো, বুঝায় বলো। বলো। বুঝিয়ে দাও, ওদেরকে বুঝিয়ে দাও। প্রফিট মানে কি হচ্ছে লাভ। আর লাভটা আমরা কিভাবে করবো? যখন আমরা একটা কস্টিং মানে একটা কিছু কমে কিনবো এবং বেশিতে যখন সেল দেবো। এখন বেশি সেল এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, বাট এটা কি হইতে পারে? যেমন আমরা একটা র মেটেরিয়ালের কথা চিন্তা করি বা একটা প্রোডাক্টের কথা চিন্তা করি, সেখানে যদি একটা র মেটেরিয়ালটা যদি আমি কমে কিনতে পারি, তাহলে আমার যে আমি যে প্রোডাক্টের এই প্রসেস করে যে প্রোডাক্টটা তৈরি করবো, সেই প্রসেসিং প্রোডাক্টটা আমি বেশি কস্টে সেল দিতে পারবো। এখন কি বলতে লো কস্টে এবং হাই সেল। এখন লো কস্টের পার্টে কি আছে? যে লো ইউনিট কস্টে হাই সেলস আছে হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট, হাই কাস্টমার সার্ভিস। কোয়ালিটি ফুল প্রোডাক্ট, এখন শুধু আমি লো কস্টের প্রোডাক্ট কিনে যদি লো মানের যদি প্রোডাক্ট তৈরি করি, তাহলে কিন্তু আমার কাস্টমার কিন্তু স্যাটিসফ্যাকশন হবে না। তো আমার কি করতে হবে? কোয়ালিটিফুল প্রোডাক্ট তো করতে হবে এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশনটা এবং সেই স্যাটিসফ্যাকশনটাও আমাদের মানে রাখতে হবে, মানে সেইটাও মানে মাথায় রাখতে হবে। এবং লো কস্টে ইনভেন্টরি তো হচ্ছে হাই আউটপুট, হাই ইউটিলাইজেশন এবং লো ইনভেন্টরি। বাকিগুলো হাই ইউটিলাইজেশন মানে কি? আমাকে এটা নিয়ে হচ্ছে মানে রিসার্চ করতে হবে এবং এটা মানে খুব মানে ভালোভাবে র মেটেরিয়ালগুলো আমাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। বলতে যে র মেটেরিয়াল আমি 3-4টা জায়গা থেকে নিতে পারি, তো যেখান থেকে আমি কমে কিনতে পারবো বা কমে নিতে পারবো, সো আমাকে হাই রিসার্চ করে সেখান থেকে আমার নিতে হবে। দেন হচ্ছে লো ইনভেন্টরি। এখন আমি যদি ইনভেনশনে যদি মানে আমি যদি কস্টিং বেশি করে ফেলি, তাহলে আমার সেলসে কিন্তু আমার মানে কস্টিংটা বেশি হয়ে যাবে। তো আমার মানে যে আমাদের কাস্টমার আছে তখন কিন্তু তার যে স্যাটিসফ্যাকশন মানে কস্টিংটা তার বেশি হয়ে গেলে তখন কিন্তু সে মানে এটা নিতে বা প্রোডাক্টটা নিতে একটু দ্বিধাবোধ হবে, কারণ সে যদি অন্য জায়গায় যদি কম কস্ট পেয়ে যায় তখন। তো এটা হচ্ছে লো ইনভেন্টরি। দেন আছে হচ্ছে যে হাই কাস্টমার সার্ভিস, ফাস্ট রেসপন্স এবং মেনি প্রোডাক্টস।
রেসপন্স বলতে হচ্ছে যে কাস্টমার সার্ভিস হচ্ছে মানে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন মানে এটা কেমন মানে হাই হ্যাঁ আর হচ্ছে মেনি প্রোডাক্টস এখন মানে একটা আইটেম দিয়ে যদি মানে একটা আইটেমের প্রোডাক্টসের জায়গায় যদি আমরা ডিফারেন্স টাইপস অফ আইটেমস যদি এখানে শো করতে পারি তাহলে হচ্ছে মানে কাস্টমারের একটা হাই স্যাটিসফ্যাকশন আসবে। এনি কোয়েশ্চেন্স? হ্যাঁ কোয়েশ্চেন নেই বুঝছো? এগুলো বললেই কি আপনার প্রফিটটা হবে নাকি আরো কোনো ওয়ে আছে প্রফিট? এখন প্রফিটের জন্য মেইনলি হচ্ছে তোমার মানে তুমি যদি ব্যাকওয়ার্ড পার্টটা তোমাকে চিন্তা করতে হবে। ব্যাকওয়ার্ড পার্টে যদি তুমি যতটা কস্ট মিনিমাইজ করতে পারো, এটা তো এখানে ঠিক আছে, মানে এটা বাদেও কি আর কোনো ওয়ে আছে যে এইভাবে করলে কস্টটা মানে প্রফিটটা আরো বাড়বে? এই বাদে তো ইনভেন্টরি মানে হচ্ছে যে তুমি নতুন কিছু মানে আবিষ্কার করা বলতে এখানে মানে এটা বোঝায় নাই যে নতুনই একদম মানে একটা নতুন কিছু তুমি আনতেছো মার্কেটে, এটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে এখানে। বলো বলো, শুধরে দাও। ইনভেন্টরি মানে কি তুমি বলে দাও। হ্যাঁ আমি কি বুঝেছি বলে যাও। এখানে ইনভেন্টরি মানে কি বা কি হবে তুমিও ভুলে গেছো? বলো। হ্যাঁ স্টকটাই ইনভেন্টরি। আমার স্টকে টোটাল কি আছে, যে কোনো ধরনের যত আইটেম টোটাল স্টকে কি আছে সেটা। এখন স্টকটা এখানে বলতেছে যে স্টকে কম থাকার কথা বলতেছে না, লো ইনভেন্টরি। কেন লো ইনভেন্টরি? স্টকে বেশি থাকাই তো ভালো। কোথায় হাই ইনভেন্টরি আছে? ওইটা তো ওই সাইডে। বেশি আমি নোট করে রাখলাম, আমার অর্ডার আসতেছে না, এদিকে তো আপনার অপচয় হচ্ছে না, অপচয় না মানে পরবর্তীকালে ট্রু, অবশ্যই। হ্যাঁ আমার মানে স্টকে প্রচুর মাল কিন্তু সেটার ইউটিলাইজেশন হচ্ছে না, আইডল পড়ে আছে, পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। এটা তো সেটা ইনভেন্টরি হাই কখন আমার লাগবে? যখন আমার সেলস হাই, যখন আমার প্রচুর সেলস হচ্ছে তখন আমার কন্টিনিউয়াসলি ইনভেন্টরি লাগবে। তখন দেখা যাবে যে আমার 50 টন কটন এনে ফালায় রাখতে হইতেছে, কারণ আমার আগামী বছর 100 টনের অর্ডার, তখন তো আমার ওইটাই লাগবে। কিন্তু যখন আমি শুধুমাত্র লো কস্ট নিয়ে চিন্তা করতেছি যে হাই সেলস হবে কি হবে না জানি না, আমার কতটুকু বিজনেস হবে আমি জানি না, তখন কি আমি হাই ইনভেন্টরির ব্যবস্থা করবো নাকি? না তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানে থ্রোপুট থ্রোপুট মানে হচ্ছে যে কোনো একটা প্রসেসের মধ্যে কতটুকু আইডিয়া, কতটুকু ইনফরমেশন, কতটুকু মেটেরিয়াল, কতটুকু ইনপুট তুমি পাস করতেছো, তোমার ইনফরমেশন কতটুকু পাস করতেছে। এখন ইনফরমেশনই তো হচ্ছে আসল জিনিস। ইনফরমেশন যদি অর্ধেক পাস করো আর অর্ধেক পাস না করো, দারুণ হবে না খেলাটা? তো হইল না তো। তোমার পুরো ইনফরমেশন পাস করতে হবে, একজনের কাছে না, পুরো প্রোডাকশন টিমের কাছে পাস করতে হবে, পুরো প্রসেসের কাছে পাস হইতে হবে। সো ইনফরমেশন বলো, র মেটেরিয়াল বলো, পুরো প্রসেসটার মধ্যে যাইতে হবে। এখন এই ইনফরমেশন বা র মেটেরিয়াল এইটা তো অবশ্যই যতটুকু প্রয়োজন ততটুকুই হইতে হবে। এইটা যদি কম দাও তাইলে তো মানে উল্টা তখন সময় যাবে, শ্রম যাবে, রিজেক্ট হবে, বেশি হবে, তখন তোমার পার ইউনিট কস্ট বেড়ে যাবে। কিন্তু এটা এই কারণে কম দেওয়ার সুযোগ নেই। তাহলে থ্রো ইনপুট দিলে বেশি, ইউটিলাইজেশন হইতে হবে বেশি। তোমার মেশিন পড়ে আছে, তুমি ইউটিলাইজ করতেছো না, তুমি সাব কন্ট্রাক্টে ফ্যাক্টরি দিছো। তোমার র মেটেরিয়াল পড়ে আছে, তুমি সেটা ইউজ না করে আরেকজনেরটা নিতেছো, আরেকজনের থেকে ভাড়া নিতেছো। তো আল্লাহ তোমার নিজের মাথায় একটা কিছু হইলেও দিছে, নিরুর মাথায়ও দিছে, তোমার মাথায়ও দিছে, কিন্তু তুমি তোমার মাথারটা ইউজ করবা আর নিরুর মাথারটা ইউজ করবে না। তার মানে এটা কি? ক্যাপাসিটির হাই ইউটিলাইজেশন কি লো ইউটিলাইজেশন? বলো। হ্যাঁ 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 ভেন্ডর মানে হচ্ছে তোমার সাপ্লায়ার। ভেন্ডর হচ্ছে সাপ্লায়ার, আর সাপ্লাইজ সেটা হচ্ছে তোমার ইনভেন্টরি। বোঝা গেছে? একটা হচ্ছে মানে ব্যক্তি আর আরেকটা তো হচ্ছে লেস ভ্যারিয়েবিলিটি। কেন বলতেছি ভ্যারিয়েশন কি খারাপ?
কিন্তু যত বেশি ভ্যারিয়েশন তত পার ইউনিট কস্ট কি কমতে থাকবে, বাড়তে থাকবে। এই কারণে এটার সাথে এটা সম্পর্কিত। আর হাই সেলস কখন হবে? হাই সেলসের জন্য কী কী জিনিস দরকার? তোমার কাস্টমার সার্ভিস হাই করা দরকার। কাস্টমার সার্ভিস হাই করতে হলে কাস্টমার একটা জিনিস জানতে চাইছে, কাস্টমার ফোন দিছে, কাস্টমার ফেসবুক পেজে নক দিছে, কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করছে, 1 মাস ধরে 30 দিন ধরে কাস্টমার ওয়েট করতেছে, খবর নাই। কাস্টমার একটা প্রোডাক্ট রিজেক্ট অনলাইনে করছে, তুমি বলছো যে প্রোডাক্ট 7 দিনের মধ্যে ফেরত নেওয়া যাবে, তুমি বলছো যে ঠিক আছে প্রোডাক্ট ফেরত নিচ্ছি, কাস্টমার 30 দিন ধরে ওয়েট করতেছে, ফেরত নেওয়ার খবর নাই। সো এই যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য দরকার। ফাস্ট রেসপন্স লাগবে, তোমার অ্যাভেলেবল প্রোডাক্ট লাগবে, তোমার ইউটিলাইজেশন। এই যে ফাস্ট রেসপন্স, সেখানে তো ইউটিলাইজেশনের কোনো ব্যাপার নেই, কোয়েশ্চেনই নেই। মানে এখানে ইউটিলাইজেশন হইতে পারবে না। এখানে হাই ইনভেন্টরি থাকতে হবে, ভ্যারিয়েবিলিটি বেশি থাকতে হবে, তোমার হাতে অপশন থাকতে হবে যে ঠিক আছে আপাতত এইটা দিতে পারতেছি না, এইটা দিতে পারতেছি না, এইটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। শর্ট সাইকেল টাইম কী কারণে দরকার? সাইকেল টাইম যত লম্বা হবে তার মানে প্রোডাকশন কস্ট তত কমতে থাকবে, বাড়তে থাকবে। এই কারণে ভ্যারিয়েশন কম, সাইকেল টাইম কম, ইউনিট কস্ট কম। ভ্যারিয়েশন বেশি, সাইকেল টাইম বেশি, পার ইউনিট কস্ট বেশি। এই অবশ্যই অবশ্যই, কারণ মানে ফাস্ট রেসপন্সের ক্ষেত্রে শর্ট সাইকেল টাইম তো থাকতেই হবে। মানে ফাস্ট রেসপন্স করতে তুমি কয়দিন লাগাবা? ফাস্ট রেসপন্স মানে কি? ফাস্ট রেসপন্স মানে হচ্ছে যে তুমি একবার ওর সাথে পরামর্শ করবা, ওই যে কল সেন্টারে মাঝে মাঝে যা হয় যে স্যার একটু ওয়েট করেন, আমি একটু কথা বলে জানাচ্ছি। সেই কথা বলতে যে কতদিন লাগে, কবে যে সে জানবে, নিজে জানবে, তারপরে যে কবে সে আমাকে জানাবে, ওর সাথে লাইনে কানেক্ট হইতেই লাগছে 1 দিন, তারপরে ওর কথা বলতে লাগবে আরেক দিন, 3য় দিন পর্যন্ত আমি কি বেঁচে আছি নাকি? তো শেষ কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে ব্যাপার। সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে। আর প্রোডাকশন সিস্টেম ডিসিশন হায়ারার্চি, সেটা তো আমরা বলছিলাম যে এটা হচ্ছে তোমার একটা কোম্পানি যখন দিবা, সেই কোম্পানির একটা লেন্থ অফ প্ল্যানিংয়ের তো থাকে যে আমার মান্থলি প্ল্যানিং কী হবে, ইয়ারলি প্ল্যানিং কী হবে, ফোরকাস্টিং কী হবে, আমার 6 মাসের প্ল্যান কী, আমার 1 বছরের প্ল্যান কী, নেক্সট 2 ইয়ার্সের মধ্যে আমি কী করতে চাই, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে কোথায় যেতে চাই, সব কিছু এভরিথিং। এই যে আমরা মানে কনভোকেশনের যে নিলাম, এটা কি ব্যাপারটা এরকম নাকি যে ওয়ান্স অন এ ফাইন মর্নিং হঠাৎ করে ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের ইচ্ছে হলো যে কনভোকেশন সবাই করে, আমরাও করে ফেলি, এরকম নাকি ব্যাপারটা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।